প্রিয় দর্শক, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বিমা খাতে রয়েছে অপার সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখেই RTV সাপ্তাহিক আয়োজন উন্নয়নের বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনের সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, বিপদে আপদে সুরক্ষা ও নির্ভরতার জন্যই একজন মানুষ বিমা পলিসি গ্রহণ করে, কিন্তু সংকটকালে কিংবা পলিসি ম্যাচিউর হওয়ার পর সংশ্লিষ্ট বিমা কোম্পানি যদি সেই পলিসি নিয়ে গড়িমসি শুরু করে, তখন এই মানুষটি অসহায় হয়ে পড়ে। বাংলাদেশের বিমা খাতে অনেক ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে। প্রতি বছরই বিপুল সংখ্যক বিমা দাবি অপরিশোধিত থেকে যাচ্ছে। আর এই কারণে বিপুল সম্ভাবনা থাকার পরেও বিমা খাতের প্রতি আস্থা পাচ্ছেন না সাধারণ মানুষ। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্যে দেখা যাচ্ছে 2024 সালে বিমা দাবি নিষ্পত্তির হার ছিল মাত্র 57%। ওই বছর 16,484 কোটি টাকা দাবির বিপরীতে বিমা কোম্পানিগুলো পরিশোধ করেছে মাত্র 9,476 কোটি টাকা। 2023 সালে দাবি নিষ্পত্তির হার ছিল 65.19%, যা 2022 সালে ছিল 61.16%। অথচ বৈশ্বিক গড় 97 থেকে 98%। 2022-23 অর্থ বছরে প্রতিবেশী দেশ ভারতে বিমা দাবি নিষ্পত্তির হার ছিল প্রায় 98%। এই যখন বাস্তবতা, তখন আজ আমাদের আলোচনার বিষয় বিমা দাবি পরিশোধে নিম্ন হার, কারণ ও করণ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিমা খাত বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াসউদ্দিন, এবং অনলাইনে যুক্ত আছেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম মনিরুল আলম। যাচ্ছি মূল আলোচনা। জনাব গিয়াসউদ্দিন, বিমা দাবি পরিশোধে বৈশ্বিক গড় যেখানে 97 থেকে 98%, সেখানে বাংলাদেশে 57%। এমন পরিস্থিতি কেন? কোম্পানিগুলো কেন বিমা দাবি পরিশোধ করতে পারছে না বা করছে না? ধন্যবাদ RTVর দর্শকদেরকে, যারা বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে শুনছেন। বিমা দাবি পরিশোধের যে গ্লোবাল স্ট্যান্ডার্ড আমরা যেটা দেখছি 97 থেকে 98%, দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে কিছু কোম্পানি আছে আপনার যাদের বিমা দাবি পরিশোধের হার 10%-এর নিচে। আবার ভালো কোম্পানিও আছে, ইভেন 99% দাবি পরিশোধ করছে, এমন কোম্পানিও কিন্তু আমাদের দেশে আছে। খারাপ কোম্পানিগুলোর একটা ব্যাড ইম্প্যাক্ট টোটাল লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে, টোটাল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে পড়ছে, এটার কোনো সন্দেহ নেই। এখান থেকে উত্তরণের কথা যদি আমরা বলি, তাহলে প্রথম কথা হচ্ছে যে দাবি পরিশোধ করতে হবে। দাবি পরিশোধ যদি করতে হয়, সেই ক্ষেত্রে এখন অপরিশোধিত যে দাবিগুলো আছে, সেই সোর্স অফ ফান্ডটা অ্যারেঞ্জ করতে হবে কোম্পানিগুলোকে। অনেকগুলো কোম্পানি যারা দাবি পরিশোধ করতে পারছে না, তাদের যদি পিছনের ইতিহাস আমরা দেখি, তাহলে দেখা যাবে যে তারা যে মানি ড্রেনেজগুলো করছে, তারা যে টাকাগুলো নষ্ট করেছে বিভিন্নভাবে তারা টাকাগুলো যে লুটপাট করেছে, যার কারণে তাদের এখন দাবি পরিশোধের সক্ষমতা নাই। ইভেন এমন কিছু কোম্পানি আছে যাদের কাগজে কলমে লাইফ ফান্ড 100 কোটি টাকা, বাস্তবে লাইফ ফান্ড ইনভেস্টমেন্টের যে অ্যাভিনিউগুলো, যেখানে লাইফ ফান্ড ইনভেস্ট করা দরকার বা লাইফ ফান্ড থাকা দরকার কাগজে কলমে, সেটা নাই, যার কারণে দাবি পরিশোধগুলো হচ্ছে না। এখন এত বড় একটা শিল্প, এটাকে এই জায়গাটাকে উত্তরণ করার জন্য আসলে এখন আর এটা ব্যক্তি লেভেলে, কোম্পানি লেভেলে এখন এটা সম্ভব না। আমি পার্সোনালি যেটা মনে করি, সেক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে। যেমন আমরা যে ব্যাংকিং খাতটা দেখি, ব্যাংকিং খাতে আপনার লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, কিন্তু সেখানে বাংলাদেশ ব্যাংক অনেক এগিয়ে এসে সাবসিডাইজ করে বিভিন্নভাবে ব্যাংকগুলোকে উত্তরণের একটা চেষ্টা চালাচ্ছে। বিমা খাত যদি আমরা চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে দেখা যাবে যে 4 থেকে 5 হাজার কোটি টাকার একটা যোগান যদি হয়, তাহলে টোটাল লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটা একটা বড় ধরনের সমস্যা থেকে উত্তরণ হতে পারে। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে অনেক কোম্পানি আছে যাদের সম্পদ আছে, কিন্তু সম্পদগুলো প্রপার ইউটিলাইজ হচ্ছে না। সম্পদগুলোকে বিভিন্নভাবে বন্ধক রেখে অথবা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আপনার এই সম্পদের এগেনিস্টে টাকা আহরণ করে, টাকা নিয়ে সেই টাকা দিয়ে দাবি পরিশোধ করা উচিত। দাবি পরিশোধ না হওয়া পর্যন্ত মার্কেট, বিমা বাজার অর্থাৎ ফিল্ডটা কমপ্লিট পরিষ্কার না হওয়া পর্যন্ত এই লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো করা অসম্ভব হয়ে পড়ছে। আরও কিছু বিষয় আছে, কিছু কোম্পানি আছে যারা আপনার এফডিআর করে বসে আছে, এফডিআর থেকে প্রফিট আসে, এই প্রফিট দিয়ে স্টাফদের বেতন দেয়, এই প্রফিট দিয়ে তারা মোটামুটি বিভিন্ন খরচগুলো মেকআপ করে, কিন্তু এফডিআর ব্যাংকে বিমা দাবি পরিশোধ করছে না। সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যেই এফডিআরগুলো তারা করেছে, সেগুলো কিন্তু লাইফ ইন্স্যুরেন্স
পলিসি হোল্ডারদের টাকা দিয়ে এফডিআর করেছে। এক্স্যাক্টলি। তাহলে পলিসি হোল্ডারদের টাকা দিয়ে যে এফডিআর গুলো হয়েছে সেগুলো এখন ব্যাংকে কেন তাদের টাকাগুলো দেওয়া হবে না? তাদের টাকাগুলো দিয়ে দেওয়া উচিত। এবং আপনার সরকারকে এটা নিয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত কোম্পানিগুলো, যে সমস্ত কোম্পানির লোকেরা লুটপাটের সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনে, তাদের সম্পদ ক্রোক করে যেইভাবে হোক আপনার 4,000-5,000 কোটি টাকার যে বীমা দাবি অপরিশোধিত টাকাগুলো তো জনগণের আমানত, এগুলো জনগণের আমানত, তাদের 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 পয়সা, তাদের পয়সা। যার কারণে প্রয়োজনে তাদের সম্পদ বন্ধক রেখে হলেও আপনার এই টাকাগুলোর ব্যবস্থা করতে হবে এবং গ্রাহকের টাকা গ্রাহককে পরিশোধ করতে হবে। পরিশোধের কোনো বিকল্প নেই। আমি পরে আবার আসবো। জনাব মনিরুল আলম, বীমা আইন 2010 অনুযায়ী একটি পলিসির মেয়াদ পূর্তির পর কাগজপত্র জমা দেওয়ার 90 দিনের মধ্যে দাবি নিষ্পত্তি করতে হয়, কিন্তু অনেক কোম্পানি আইন মানছে না। তো যেসব কোম্পানি আইনের বরখেলাপ করছে তাদের জবাবদিহি কি করা হচ্ছে? বীমা খাতে প্র্যাকটিসটাই বা আসলে কি? ধন্যবাদ আশিক ভাই, আপনি ঠিকই যথাযথভাবে বলেছেন। বীমা আইনে বলা আছে 90 দিনের, মানে যখন ডিউ হয়, ডিউয়ের 90 দিনের ভিতরে অ্যাটলিস্ট বীমা কোম্পানি সর্বোচ্চ 90 দিন রাখতে পারে। বাট ভালো কোম্পানি আপনি ইতিমধ্যে দেখেন যে আসলে আইন বলতে পারে 90 দিন, বাট সবাই তাৎক্ষণিকভাবে 3 থেকে 7 দিন, অনেকে বলে যে আমরা 10 দিনের ভিতরে ক্লেম সেটেল করছি, এবং এরকম কোম্পানি আমাদের আছে। বিকজ এখানে তো আমরা যারা বীমা পেশায় আছি আসলে গ্রাহকদেরকে একটা কমিটমেন্ট সেল করি। তো কমিটমেন্টটা প্রমাণ করার একটাই জায়গা যখন এটা দাবি আকারে উত্থাপিত হয়, সেটা আমাদের আর্লি ডেথ অর ম্যাচুরিটি, মানে এই দুটো ক্ষেত্রেই আমাদের প্রমাণ করতে হয়। আর্লি ডেথে দিতে হবে অথবা ম্যাচুর হলে বা টাকাটা দিতে হবে। সো আমার কাছে এই জিনিসটা যেটা বললাম যে এটা ঠিক অনেকটা আছে। কিছু কোম্পানি যেটা আমাদের পূর্ববর্তী যেটা বলছিলেন উনি, যে আসলে কিছু কোম্পানির অর্থ আছে তারপরে তারা গড়িমসি করে, সেটা মাইন্ডসেটের ব্যাপার, যেটা আমাদের দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে যাচ্ছে। স্বল্প মেয়াদী হয়তো ওনারা মনে করেন যে হয়তো কিছুদিন টাকা রাখলে আমার হয়তো ইনভেস্টমেন্ট রিটার্ন আসবে, কিন্তু দীর্ঘমেয়াদী যে মার্কেটে তার রেপুটেশন নষ্ট হচ্ছে সে বিষয়ে হয়তো আমরা অনেকটা সচেতন নয়। আইনের বিষয়ে যেটা বলছিলেন, যেটা বাংলাদেশ ব্যাংক আমাদের যে আইডিআর এ যে আমাদের যে বীমা আইন 2010-এ যতদূর বলেছেন 90 দিনের বিষয়টা, বাট অনেক কোম্পানি নানান অজুহাতে এই 90 দিনটা কাউন্ট হয়ে আসলে যেদিন থেকে আপনার ক্লিন স্টেটে আসবে যে হ্যাঁ এটা পেয়েবল, তখন থেকে 90 দিন কাউন্ট হয়। যার জন্য দেখা যায় যে অনেক সময়ও এটা নানানভাবে এটা এই টাইম মানে বিলম্ব করা হয়। এটা আমাদের আছে। বাট আমি যেটা বললাম যে যেটা আমরা যেটা আলোচনা করছিলাম যে আসলে এই মার্কেটে যেরকম ভালো কোম্পানি আছে, খারাপ কোম্পানি আছে। বাট খারাপ কোম্পানির বিষয়টা আপনার সূচনা বক্তব্যে অনেকটা সেটাকে কাভার করেছে। বাট আমি মনে করি যে সেটার ব্যাপারে গিয়াস ভাই খুব যথাযথভাবে বলেছেন। এবং আমরা গতকালও আমাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের একটা মিটিং ছিল, সেখানে আমরা এই বিষয়গুলোকে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমরা সরকারকে কাছে আমরা অন্য কোনো রাস্তা নেই, কারণ এখানে অন্য কোনো ব্যবসার মতো একটা ইন্স্যুরেন্স ব্যবসাটা না। এই ইন্স্যুরেন্স ব্যবসাটা হচ্ছে পুরোপুরি মানে খুবই এটা ট্রাস্ট হিসেবে কাজ করে। আমি ইচ্ছা করলেও কোথাও কারো কাছে টাকা আনতেও পারি না, এটাকে পরিশোধ ব্যক্তিগতভাবে ইনভেস্টও করতে পারি না। সো আমাদেরকে এটাকে আইনের মধ্যে থেকে কাজ করতে হয়। তো সেই আইনের বিষয়গুলোকে আমরা আসলে আমাদের রেগুলেটরি কর্তৃপক্ষকে বলেছি যে যেখানে ধরুন ব্যাংকগুলোকে আমরা রিসেন্টলি খবর দেখছিলাম যে প্রায় 32,120 কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছে এই ইকোনমিকে চালু রাখার জন্য, সেখানে আমাদের মাত্র হয়তো 5,000 কোটি টাকা মতন আমাদের এই মানে অনাদায়ী দাবির পরিমাণ আছে। তো যেটাকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা, একটা সরকার একটা আইনগতভাবে যারা এর জন্য দায়ী তার কাছে উদ্ধার করার জন্য হয়তো সময় লাগবে, কিন্তু ইমিডিয়েটলি এটাকে স্টেপ নেওয়া উচিত যে একটা দায়বদ্ধতার ভিতরে নিয়ে এসে এটাকে পরিশোধ করা। দেন যারা এর সঙ্গে দায়ী আছেন সেগুলাকে গ্র্যাজুয়ালি মানে কি করে রিকভার করা। কিন্তু মার্কেটটাকে যেটা আপনি মানে আগের বক্তব্য যেটা আসছিল যে পেনিট্রেশন বাড়ানো, আমাদের বীমার খাতকে উন্নয়ন করার জন্য এরকম একটা মানে ক্ষত রেখে এই সেক্টরকে ডেভেলপ করা আসলে খুবই চ্যালেঞ্জিং। তো আমরা এরকম একটা সুন্দর একটা মানে টপিকস আপনি আজকে এনেছেন। মানে আমি মনে করি যে আমাদের যেরকম তবে যেটা বলি আপনাকে যে আমাদের দাবির পরিষদের যেসব কোম্পানিগুলো ভালো কাজ করে যাচ্ছে, কারণ আমরা জানি যে আমাদের প্রতি বছর কিন্তু 12,000 কোটি টাকার উপরে আমাদের দাবি পরিশোধ করা হয়। আমি যত মনে করি, তো সুতরাং সেটাও কম না। আমাদের তো প্রতি বছর 12,000 কোটি টাকা পরিশোধ করছি, কিন্তু 5,000 কোটি টাকা একটা একটা ব্যাড লট পড়ে আছে মার্কেটে। ওটার কারণে যারা 12,000 কোটি টাকা পরিশোধ করতেছে তাদের আবার এই মার্কেট থেকে ব্যবসা আহরণ বেশ
বেশ চ্যালেঞ্জিং হচ্ছে। সো এই বিষয়গুলো আমি আপনাদের মাধ্যমে আসলে সরকারকে বলবো এটা আরো আন্তরিকভাবে দেখা, এবং এটাকে যদি সমাধান না করা হয়, স্বাভাবিকভাবে এই যে আপনার টেলিভিশনে যে বক্তব্যগুলো আসছে মানুষ অনেক সময় নেগেটিভ ভাবে দেখে, তো এই বিষয়টাকে আমরা আসলে উত্তরণ চাই। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মোশাররফ। এই যে বিমা কোম্পানিগুলো বিমা দাবি পরিশোধ করছে না বা করতে পারছে না, এর কি ধরনের প্রভাব পড়ছে সামগ্রিক বিমা খাতে? ধন্যবাদ আপনাকে। আমাদের অর্থনীতির চালিকা শক্তি বিমা, তো সেই বিমার দাবি পরিশোধের ক্ষেত্রে নানা রকম জটিলতা এবং পরিসংখ্যান পাওয়া যায়। আপনি শুরুতেই কিছু পরিসংখ্যান দিয়েছেন, আমি এই পরিসংখ্যানগুলোকে দুইটি ভাগে ভাগ করে বিস্তারিত আলাপ করতে চাই। একটা হলো জীবন বিমার ক্ষেত্রে দাবি পরিশোধ, আর একটা হলো জীবন বিমা ছাড়া নন লাইফ ইন্স্যুরেন্স যেগুলো আছে সেগুলোর দাবি পরিশোধ। এবং দেখা যায় জীবন বিমার ক্ষেত্রে 2024 সালে 12,965 কোটি 74 লক্ষ টাকার দাবি উপস্থাপিত হয়েছিল। তার মধ্যে 8,990 কোটি 68 লাখ টাকার দাবি পরিশোধ হয়েছে, অর্থাৎ 66.25% দাবি পরিশোধিত হয়েছে। আর অনাদায়ী বা নিষ্পত্তি হয় নাই 4,375 কোটি টাকা 6 লক্ষ টাকা, অর্থাৎ 33.75। তার পাশাপাশি দেখেন বিপরীত চিত্র হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সেখানে 3,871 কোটি 92 লক্ষ টাকার দাবি উত্থাপিত হয়েছিল। সেই দাবি থেকে মাত্র 1,237 কোটি 40 লক্ষ টাকার দাবি পরিশোধ হয়েছে, অর্থাৎ 32% দাবি পরিশোধ হয়েছে এবং নিষ্পত্তি হয়নি 68%। আর এই দুইটিকে যদি আমরা গড় করতে চাই তাহলে প্রায় 51% দাবি পরিশোধিত হয় নাই দুই সেক্টর মিলে, অর্থাৎ 49% দাবি পরিশোধিত হয়েছে, 51% দাবি পরিশোধিত হয় নাই। তার মানেটা কি, যে পরিমাণ দাবি উত্থাপিত হয়েছে তার মেজরিটি দাবি উত্থাপিত হচ্ছে না। এই যে হচ্ছে না এর কারণ কিন্তু আমাদের 4টি ভাগে বিভক্ত। একটি হলো কোম্পানির নিজস্ব কারণ, একটি হলো গ্রহীতাদের কারণ, একটি হলো ইড্রা অর্থাৎ মানে যে আমাদের কর্তৃপক্ষ আছে দেখাশোনার জন্য যে কর্তৃপক্ষ ইড্রা, আর একটি হলো আইনের যথাযথ প্রয়োগ অর্থাৎ ল আইন। প্রথমত কোম্পানির ক্ষেত্রে যদি বলি, আমাদের পূর্ববর্তী বক্তারাও কিছু টাচ দিয়েছেন, কোম্পানির কতগুলো ব্যাপার হচ্ছে। প্রথমত তারা কি করে, টাকাটাকে অন্য খাতে সরিয়ে ফেলে, এবং এই যে অন্য খাতে সরিয়ে ফেলে বিনিয়োগকারীদের টাকা, সেই ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ এবং ফলো আপ নেই। এবং যখন দাবি পরিশোধের সময় আসে, অর্থাৎ 10 বছর পরে, 15 বছর পরে, 18 বছর পরে, তখন কিন্তু তারা দাবি পরিশোধটা করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে মানে আমাদের হিসাবের অস্বচ্ছতা। আমরা বারবার এই টেলিভিশনে আপনাদের সেক্টর মানে চ্যানেলের মাধ্যমেই আমরা বারবার বলেছি যে তথ্য প্রযুক্তির এই যুগে মানে আমাদের হিসাবের যে স্বচ্ছতা নিশ্চিতের জন্য আমাদের উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা আবশ্যক। সেই উন্নত প্রযুক্তি বিভিন্ন কোম্পানিগুলো সেইভাবে ব্যবহার করছে না, এবং এই যে ব্যবহার করছে না, আমাদের যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইড্রা, তারা সেইগুলোকে সেইভাবে দেখাশোনা করে না, যেই কারণে আমাদের অনেক মানে বিমা গ্রহীতার তথ্য মানে সরাসরি পাওয়া যায় না। দ্বিতীয়ত দেখেন, এই বিমা কোম্পানি বিভিন্ন গ্রহীতাদের নানা রকম অবস্ট্রাকল তৈরি করে অথবা নানা রকম অবস্থান দেখায় যে এই ডকুমেন্টটি দেওয়া হয় নাই। যখন বিমা দাবি পরিশোধ করার সময় আসে তখন বলা হচ্ছে যে এই দাবিটি নেই, এই ডকুমেন্টটি নাই, এই নেই। অথচ তার জন্য যথাযথ যখন বিমা বিক্রি করে অর্থাৎ পলিসি যখন বিক্রি করে তখন তাদেরকে সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হয় না এবং সচেতন করে তোলা হয় না যে এই ডকুমেন্টগুলো, মূল সার্টিফিকেট, তারপরে অন্যান্য ডকুমেন্ট অথবা মানে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা উচিত। এর মূল কারণটা হচ্ছে কি, বাংলাদেশের যে মানে KYC রিকোয়ারমেন্ট ফলো করা হয় না, অর্থাৎ নো ইউর কাস্টমার। আসলে যারা কোম্পানি তারা তাদের কাস্টমারকে সরাসরি চেনে না, কারণ এই কাস্টমারদেরকে মানে বিমা পলিসিটা সেল করে এজেন্ট মাধ্যমে। যখন এজেন্টের সাথে কাস্টমারের সম্পর্ক তৈরি হয়, মূল কোম্পানির সাথে কাস্টমারের সম্পর্ক তৈরি হয় না। না হওয়ার কারণে যে সমস্ত ব্যাংক ডকুমেন্টগুলো দরকার, যে সমস্ত ডকুমেন্টগুলো দরকার, অরিজিনাল পলিসি ডকুমেন্টগুলো দরকার, অথবা যে সমস্ত মানে দলিল দস্তাবেজ সংরক্ষণ করা দরকার, সেগুলো যথাযথভাবে কোম্পানি তার পলিসি
গ্রহীতাদেরকে পূর্ব থেকে সচেতন করা হয় না, যে কারণে যখন দাবি পরিশোধের ফর্ম পূরণ করে যথাযথ দলিল দস্তাবেজ দিয়ে যখন ফর্ম পূরণ করে দাবি নামা পূরণ করে আবেদন করা হয়, তখন তারা বলে যে তোমার এই ডকুমেন্টটা নাই, ওই ডকুমেন্টটা নাই, ওই ডকুমেন্টটা নাই। তখন দেখা যায় অনেক বিমা গ্রহীতা সেই ডকুমেন্ট দিতে পারে না অথবা যথাসময়ে দিতে পারে না। এখানে একটা বিলম্ব হয় অথবা বিমা গ্রহীতা টাকাই পাচ্ছে না। এখানে একটা নিষ্পত্তি না হওয়ার আরেকটি কারণ যথাযথভাবে লক্ষ্য করা যায়, বিভিন্ন গবেষণায় এটা দেখা গেছে যে বিমা কোম্পানি সঠিক করা হচ্ছে না। আরেকটি হলো, আমরা সবাই জানি এই বিমা সেক্টরকে যথাযথভাবে নিয়ন্ত্রণের জন্য মানে একটা কর্তৃপক্ষ হচ্ছে ইডরা কর্তৃপক্ষ হচ্ছে কি এই টোটাল জিনিসগুলোর আইনগতভাবে আইনের প্রয়োগ হচ্ছে কিনা, যথাযথ ফলো আপ হচ্ছে কিনা, তথ্য প্রবাহের স্বচ্ছতা আছে কিনা, কোম্পানিগুলোর দায়বদ্ধতা আছে কিনা, এগুলো দেখাশোনা করার কথা। কিন্তু আনফর্চুনেটলি আমাদের প্রায় বিভিন্ন সময় আমরা পত্রপত্রিকায় দেখি যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সেইভাবে কোম্পানিগুলোকে মানে জবাবদিহিতার আওতায় আনে না বলেই আমাদের বেশ কিছু কোম্পানি তাদের বিমা গ্রহীতাদের দাবি পরিশোধ করছেন না। এবং এই যে বিমা গ্রহীতার দাবি পরিশোধ করছেন না, দুর্বল কোম্পানি তাদেরকে বলা যাবে না, তারা কিন্তু আসলে দুর্বল কোম্পানি না। তারা দেখা যায় অন্য ক্ষেত্রে বা অন্য বিজনেসে তারা খুব ভালো করতেছে, কিন্তু এখানে এসে তারা একটা রুগ্ন ভাব দেখাচ্ছে যে টাকা নাই অথবা টাকা করে না। আমরা বারবার আপনার চ্যানেলের মাধ্যমে আমরা বলেছি। আর আরেকটা হলো দেশের আইন, যে আইনটি বর্তমান বিমা শিল্পের জন্য যে আইন, এটি অনেক পুরনো আইন এবং সেই আইনের একটি আপগ্রেডেশন দরকার, নতুন আইন প্রণয়ন করা দরকার। অর্থাৎ যেই কোম্পানি এই বিমা গ্রহীতাদের দাবি পরিশোধ করবে না তাদেরকে কিভাবে মানে জবাবদিহিতার আওতায় আনা হবে, কতদিনের মধ্যে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, এই জিনিসগুলো আরও সুস্পষ্ট হওয়া দরকার, আরও ক্লিয়ার হওয়া দরকার। সেখানে কিন্তু এই যে আইনগুলো যথাযথভাবে লিপিবদ্ধ নেই অথবা প্রয়োগের ব্যবস্থা নাই। আর যে আইনটা আছে বর্তমানে, যেটুকু আইন আছে সেটাও মানে আমাদের মানে একটা তো আমি আবার আসবো বিস্তারিত জন্য, এরপর নিশ্চয়ই আবার আসবো। জনাব গিয়াসউদ্দিন, এমন অনেক বিমা কোম্পানি আছে যেগুলোর মালিক 5 আগস্টের পর পালিয়ে গেছে। এসব কোম্পানির গ্রাহকদের বিমা দাবি পরিশোধ হবে কিভাবে? আমরা শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতি। দর্শক, উন্নয়নের বিমা অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত উন্নয়নের বিমা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি বিমা দাবি পরিশোধের নিম্নহার নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব গিয়াসউদ্দিন, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, 5 আগস্টের পর অনেক বিমা কোম্পানির মালিক পক্ষকে পাওয়া যাচ্ছে না কিংবা তারা পালিয়ে গেছে, তো এসব কোম্পানির গ্রাহকদের বিমা দাবি পরিশোধ হবে কিভাবে? ধন্যবাদ আপনাকে। আসলে একটা বিমা কোম্পানির মালিক একজন হয় না। আপনারা জানেন যে 10%-এর উপরে কেউ শেয়ার হোল্ড করতে পারে না। আপনার হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা ইন্স্যুরেন্স অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বিমা কোম্পানিতে এরকম উদাহরণ দেওয়া হচ্ছে কিংবা এরকম মানে আপনার খোলা যুক্তি দেখানো হচ্ছে যে আমাদের তো ওই মালিক পালিয়ে চলে গেছেন কিংবা ওনাকে পাওয়া যাচ্ছে না, তো আমরা আসলে এটা দিব কিভাবে? আমি ব্যক্তিগতভাবে হ্যাঁ এটার সাথে একমত পোষণ করছি না। এই জন্য আপনার ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানির যে রুলস আছে সেখানে বলা আছে যে কোনো ব্যক্তি, একক ব্যক্তি 10%-এর উপরে শেয়ার হোল্ড করতে পারে না। এটা সর্বোচ্চের কথাটা বলছি আমি। কিন্তু অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেখানে আপনার 15 জন, 20 জন, 30 জন, ইভেন একটা কোম্পানি আছে যেখানে 257 জন শেয়ার হোল্ডার আছে। তো একজন যদি পালিয়েও যায় তাহলে বোর্ড চাইলে ওখানে আরেকজনকে নির্বাচিত করতে পারে, নির্বাচিত করে চেয়ারম্যান করতে পারে, বোর্ডে পরিবর্তন আনতে পারে, আনার সুযোগ আছে। আর মালিক একজন বা দুইজন পালিয়ে গেলেও এমডি আছে, তাদের সেট আপ আছে, বাংলাদেশে তাদের ব্যবসা আছে। সো এটা একজন দুইজন চলে গেলে এটার জন্য কোনো ধরনের ব্যাড ইম্প্যাক্ট যে ইন্স্যুরেন্স কোম্পানির উপর, পার্টিকুলার ওই ইন্স্যুরেন্স কোম্পানির উপর পড়বে, এটা আসলে ঠিক না। এটা হচ্ছে খোরা যুক্তি, আপনি একটু আগে যেটা বলছেন সেটা। টাকা দিতে না চাইলে মানুষ তো অজুহাত খুঁজবে, এটাই হচ্ছে আসল কথা। বাট আমি গ্রামের ভাষায় একটা কথা আছে, আসলে এই সেক্টরটাকে ডেভেলপ করতে হলে প্রথম কথা হচ্ছে টাকার সমস্যা কথা দিয়ে হবে না, টাকার সমস্যা টাকা দিয়ে সমাধান করতে হবে। সেই ক্ষেত্রে যারা টাকা পাচ্ছে তাদের টাকা ফেরত দিতে হবে। প্রচলিত গ্রামের ভাষায় একটা কথা আছে, আপনার কানে যদি পানি ঢুকে যায় তাহলে ওই পানি বের করার জন্য আবার আপনাকে কানে পানি দিতে হয়। এখন টাকা শেষ হয়ে গেছে, টাকা বিভিন্নভাবে লোপাট হয়ে গেছে। গভর্নমেন্ট যদি পার্টিকুলার যে কোনো একটা কোম্পানিকে নির্দিষ্ট করে যদি একটা পাইলট
প্রকল্প হিসাবেও নেয়। ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানিতে এখন এত টাকা সাবসিডি দেওয়া দরকার, ওই কোম্পানির টোটাল সম্পদ, ডিরেক্টরদের সম্পদ সবগুলো আমরা আমাদের আওতায় নিলাম, এখানে যেই টাকাটা ক্লেম পরিশোধ করা দরকার সেটা আমরা দিলাম, ওখানে একজন সিইও এবং ভালো একটা সেট আপ দিয়ে 10 বছর সময় দেওয়া হোক, দেখা যাবে যে গভর্নমেন্ট যেই টাকাটা সাবসিডি দিয়েছে সেই টাকাও ফেরত দিতে পারবে এবং আপনার কোম্পানিটাও পুনরুদ্ধার হবে, সমস্যাটা সমাধান হবে। কিন্তু যদি এরকম সাবসিডি বা এরকম ভালো কোনো একটা উদ্যোগ যদি কেউ না নেয় এই মুহূর্তে, তাহলে এই রুগ্ন অবস্থা থেকে এটাকে স্ট্রং করাটা খুবই একটা কঠিন। আমি একটু আমার পূর্ববর্তী বক্তার সাথে একটু অ্যাড করে আলোচনা করতে চাই। উনি যে আলোচনাগুলো করেছেন ক্লেমের বিষয়ে, আসলে আমরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এখন সবচাইতে বেশি প্রবলেমে আছি ম্যাচিউরিটি ক্লেম নিয়ে। উনি যেগুলো বলছেন সেগুলো হচ্ছে আপনার ডেথ ক্লেমে এই প্রবলেমগুলো হয়। একজন গ্রাহক 2-3টা কিস্তি দিয়ে মারা গিয়েছে, মারা যাওয়ার পরে দেখা গেলো যে তার ডকুমেন্টেশনে প্রবলেম আছে, আপনার যেই ডকুমেন্টগুলো দেওয়ার কথা ছিল সেগুলো নাই, সেই ক্ষেত্রে হয়। কিন্তু ম্যাচিউরিটির ক্ষেত্রে এই সমস্যাটা, বিমার মেয়াদে শেষ হয়ে গেছে, এখন টাকা ফেরত দেওয়ার কথা, তো সেখানে 100-র মধ্যে 90% ক্লেম কিন্তু ম্যাচিউরিটি ক্লেম নিয়ে আমরা প্রবলেম ফেস করতেছি। সুতরাং এটা সমাধান করতে হবে। আর ডেথ ক্লেম এবং অন্যান্য ক্লেমের ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, কিছু ম্যারিট ডিমেরিটস আছে, কিছু দুষ্টু প্রকৃতির লোক ইন্ডাস্ট্রিতে আছে যারা ক্যান্সারের রোগীকেও বিমা করে, মনে কর এবং একটা সিন্ডিকেট করে ফেলে যে আমরা এই লোকটা মারা যাবে 3 মাস 6 মাসের ভিতরে, আমরা একটু সিস্টেম করে একটা ইন্স্যুরেন্স করি, মারা গেলে টাকা ভাগাভাগি করবে, এরকম প্রকৃতির লোকও আছে। সেই জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখন যথেষ্ট অ্যাওয়ার হচ্ছে এবং যেমন আমরা কাস্টমার সার্ভিস থেকে বলে দিই যে একটা প্রপোজাল ফর্ম আসলে সরাসরি ক্লায়েন্টের সাথে কথা না বলে সে যে প্রপোজাল ফর্মটা ফিল আপ করছে সেটা আসলে সে করেছে কিনা, তার ওই সক্ষমতা আছে কিনা, অল কাইন্ডস অফ এভিডেন্স নিয়ে যদি মনে করে যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যদি মনে করে যে এই পলিসিটি অ্যাকসেপ্ট করা যায় তাহলে করে, না হলে করে না। ইন্স্যুরেন্স কোম্পানি এখন আগের থেকে এই ক্ষেত্রে অনেক বেশি অ্যাডভান্স হয়েছে। তো সব মিলিয়ে কথা হচ্ছে যে সদিচ্ছার অভাব যদি হয়, সদিচ্ছা যদি না থাকে তাহলে কিন্তু সদিচ্ছা শুধু কোম্পানি, আমরা যারা চালাচ্ছি ম্যানেজমেন্ট লেভেল এবং গভর্নমেন্ট সবারই সদিচ্ছা থাকতে হবে। এবং এই ইন্ডাস্ট্রিটা বিরাট একটা ক্রাইসিস মোমেন্ট, এখন একটা ইমেজ ক্রাইসিসে পড়ছে, সেটার থেকে উত্তরণ করার জন্য, সেটার থেকে উত্তরণ হওয়ার জন্য একদম পার্টিকুলারলি সুন্দরভাবে পরিকল্পনা করে স্টেপ নিতে হবে, না হলে এটা এই ইন্ডাস্ট্রি এই দেশ হারিয়ে যাওয়ার পসিবিলিটি আছে। সোজা কথা। ধন্যবাদ আপনাকে জনাব মনিরুল আলম। পরিচালক এবং কোম্পানির সম্পত্তি বিক্রি করে বীমা দাবি পরিশোধের উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছেন অনেকেই। এই উদ্যোগ কতখানি কাজে দেবে? দাবি পরিশোধের মতো সম্পদ কি দুর্বল কোম্পানিগুলো আছে? আপনার পর্যবেক্ষণ আমরা শুনতে চাই। ধন্যবাদ আশিক ভাই। আসলে আমাদের তো ফান্ড, যে জানেন যে রিসেন্টলি এই যে ঘটনাগুলো ঘটছে এটা আসলে লাস্ট 5 ইয়ার্স অথবা যদি বলে 7 বছরের ঘটনা। তো এখানে আসলে সব পরিচালকরা তো দায়ী না। এখানে আমরা আসলে অনেকে ইতিমধ্যে আমাদের পত্র পত্রিকা এবং বিভিন্ন সংস্থা, আইন প্রকারী সংস্থা এবং আমাদের রেগুলেটর আইডেন্টিফাই করেছেন যে কারা এর জন্য দায়ী। তো সেই বিষয়টা কিন্তু এখন পরিষ্কার, এবং তারা এই টাকাগুলোকে হয়তো কেউ দেশে অন্য খাতে ইনভেস্ট করেছে অথবা দেশের বাইরে নিয়ে গেছে। সো আমাদের যেটা বক্তব্য ছিল সেটা যে হচ্ছে যে যেসব দায়ী পরিচালক আছেন তাদের কাছ থেকে এটা উদ্ধারের জন্য আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া। আর বুঝতেই পারছেন যে এখানে একটা কোম্পানির মালিকানা, যেহেতু মানে আমাদের যে বীমা আইন অনুযায়ী আসলে সমস্ত দায়িত্ব পরিচালকদের উপরেই থাকে। সিইও যখন দায়িত্বে থাকে ডেফিনেটলি সে ওই সময়ের জন্য যদি কোনো ঘটনা ঘটে উনি চাকরি ছেড়ে দিলেও ওরাই জবাবদিহিতা থেকেই যায়। তো আমরা যেটা বলছি যে পরিচালকদের এখন বীমা আইনের আসলে খুব স্পেসিফিক আমরা চেষ্টা করি বোঝার জন্য, হয়তো ততটা পরিষ্কার নাই, বাট আইন প্রয়োগ মানে এটাকে উদ্ধারের জন্য কোনো বিশেষ কমিটি করার কোনো সংস্কার বলে, যেটা ব্যাংকিং সংস্কার বলি, প্রশাসনের সংস্কার, অন্য জায়গাতে সংস্কারের অনেক উদ্যোগ নেওয়া হয়েছে সরকার স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু আমাদের বীমা সেক্টরের সংস্কারের জন্য কিন্তু আসলে কোনো পদক্ষেপই নেওয়া হয় নাই। এটা আমরা অনেকবারই বলেছি, আপনারাও এর আগেও দু একটা প্রোগ্রাম করেছেন যে বীমা সেক্টরের একটা সংস্কার করা প্রয়োজন, যেখানে আমাদের লুপহোল গুলা রয়ে গেছে, যার কারণে একটা বীমার টাকাটা সহজে মানে কিছু কতিপয় ব্যক্তি যোগসাজশে এই কোম্পানি থেকে টাকাটা সরিয়ে নিতে পারে। তো এটা একটা ট্রাস্টি কোম্পানি। এখানে তো যদি এরকম যদি লুপহোল থেকেই যায়, আজকে আমি রিপেয়ার করলাম, বাট আইনের যদি সংস্কার না হয় ভবিষ্যতে আবার এই ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। সুতরাং এই এক্সপিরিয়েন্সটা নিয়ে আমাদেরকে আরো শক্ত হতে হবে। আর আসলে এটা হওয়ারও কথা না। আমি যে বিশ্বাসটা আমাদের ছিল সে বিশ্বাসটা ভেঙেও গেছে, কারণ আমরা বলি যে আমাদের প্রতি বছর ম্যান্ডেটরি প্রতিটা ইন্স্যুরেন্স কোম্পানিকে
যেরকম অডিট করা হয়, স্পেশাল অডিট করা হয়, আবার একই সঙ্গে আমাদের ফান্ডের সঙ্গে লায়াবিলিটি পরীক্ষার জন্য অ্যাকচুয়াল ভ্যালুয়েশন করা হয়। সেখানে দেখা হয় যে আমাদের যতগুলো পলিসি লায়াবিলিটি আছে তার এগেনস্টে আমাদের যে লাইফ ফান্ড আছে সেটা যথাযথ কিনা। সেখানে যদি নেগেটিভ ফান্ড থাকে তাহলে সব সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি রিকমেন্ড করে টু পুট এক্সট্রা মানি ইন দ্য কোম্পানি। সো সারপ্লাস থাকলে তো ডিভিডেন্ড পেতেই পারে। এখন যেটা দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে বাট ক্লেম দিতে পারছে না। এটা আরেকটা মিসম্যানেজমেন্ট চলতেছে এখনো, যে অনেক কোম্পানি যখন ডিভিডেন্ড দেয় শেয়ার হোল্ডারদেরকে সেখানে কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট সারপ্লাস আছে কোম্পানি বোঝা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে তারা ক্লেমটা ঠিক মতো দিচ্ছে না, আর্থিক ক্রাইসিসের কথা উল্লেখ করে। সো এখানে ডবল স্ট্যান্ডার্ডও রয়ে গেছে। এখনো যদি বলে যে কারণে আপনাকে বললাম যে আমাদের আইনের প্রয়োগ অতীতে হয়েছে, বর্তমানেও হচ্ছে। আমি যেটা বলি যে এখন দেখা যাচ্ছে খুব সবাই আপনার খুব ফেরেস্তা হয়ে গেছি, সেটাও ব্যাপারটা না। সো গ্র্যাজুয়ালি আইনের অনেক গ্যাপ রয়ে গেছে, যার কারণে কিন্তু এখনো মানে যে হচ্ছে না আমি এটাকে খুব নিশ্চিতভাবে বলতে পারছি না। তো এইগুলোকে আসলে ওভারকাম করার, কারণ আইনের যে বিষয়গুলো আছে, আপনি জাস্ট আমাদের দর্শক এবং যারা এখানে শ্রোতা আছেন আপনাদের জন্য বলতে চাই যে আসলে ইডরা তো প্রায় 17টা কোম্পানির উপর তো আপনার অডিট দিয়েছে। আমরা যতটুকু জানি যে আপনার বিভিন্ন অনিয়ম নিয়ে 15টি কোম্পানির উপর ইডরা কিন্তু অডিট করছে। মানে অডিট করা আসছে অডিটের যথাযথ প্রয়োগটা, মানে আমি যেটা বলছি যে আমি তো বলছি আইনে তো আছেই আমাকে যে অডিট, স্পেশাল অডিট, অ্যাকচুয়াল ভ্যালুয়েশন, আমাদের স্ট্যাটুটরি ইনভেস্টমেন্ট কোথায় কোথায় টাকা রাখবো, কতটুকু রাখতে পারবো, সব আছে আইনে। কিন্তু যখন আমরা বলি যে এটা ব্যত্যয় করি, ব্রেক করি, তখন এবং এটা যদি কোনো মানে এক্সাম্পলারি পানিশমেন্ট না হয় ফর ব্রেকিং দোজ মানে ল, তারপরে মানুষ সাহস পায়। তো ওইখানে আমাদের আসলে আইনের যদি বলি যে আইনের মানে অনেস্ট আইনের জন্য কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে এত বেশি আমরা অনেক আইনটাকে অগ্রাহ্য করি অথবা মনে করি আই হ্যাভ গট আদার পাওয়ার, সো সেখানে তারা সাহস পায় যে আমার কিছু হবে না। সো এই মন মানসিকতার চেঞ্জের জন্য একটা এক্সাম্পলারি, যারা এর সঙ্গে দায়ী, একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া উচিত। তাহলে পরে দেখুন না হলে পরে আমি যেটা বলছিলাম যে এখনো যে হচ্ছে না, আমি বুকে হলপ করে বলতে পারি না যে এখনো হচ্ছে না। সো আমাদের যদি উদাহরণ সৃষ্টি করা যায় তাহলে হয়তো আপনার কাজে এখন বন্ধ হবে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মোশাররফ। 2024 সাল থেকে 32টি বীমা কোম্পানিতে 11 লাখের বেশি গ্রাহকের 4,615 কোটি টাকার দাবি আটকে আছে। এই কোম্পানিগুলোর ব্যাপারে কি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে? প্রথমত যে দাবিগুলো মানে নিষ্পত্তি হয়নি সেই দাবিগুলোর অ্যানালাইসিস করা দরকার, যে কেন দাবিগুলো নিষ্পত্তি হয়নি। যদি দেখা যায় কোনো ডকুমেন্টেশনের অভাবে দাবিগুলো পূরণ হয় নাই, তাহলে সেটা হইতে পারে যে গ্রহীতাদের দায়, গ্রহীতারা ঠিকমতো দাবি জন্য দলিল দস্তাবেজ বা অথবা ডকুমেন্ট পরিশোধ করতে পারে না বা উপস্থাপন করতে পারে নাই, তাদের দাবি পরিশোধ হয় নাই। আর যদি দেখা যায় যে সরাসরি সমস্ত কিছু যথাযথভাবে রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরেও কোম্পানি দায় পরিশোধ করে নাই, আপনি এর আগেও উল্লেখ করেছেন কোম্পানি 90 দিনের মধ্যে দায় পরিশোধ করতে আইনগতভাবে বাধ্য। আর এখানে আবার গ্রহীতাদের কিছু কার্যক্রম রয়ে গেছে বা কিছু মানে প্রতিবিধান আছে। 90 দিনের মধ্যে যদি কোম্পানি টাকা না দেয়, তারা ইডরাতে অভিযোগ করতে পারে। তারা ইডরাতে অভিযোগ হয়তো করে নাই, যদি করে তাহলে ইডরার দায়িত্ব হচ্ছে দেন সেটাকে মোকাবেলা করা অথবা নিষ্পত্তি করা। ইডরা যদি নিষ্পত্তি না করে তাহলে ইডরার মাঝেই আরেকটি বিষয় আছে, বিরোধ নিষ্পত্তি কমিটি। তাইলে সেখানে তারা আবেদন করতে পারবে যে বিরোধ নিষ্পত্তি কমিটিতে আবেদন করা। আবেদনের পরেও যদি ইডরা না করে তাহলে বীমা গ্রহীতা আদালতে যাওয়ার সুযোগ আছে। এই যে ধারাবাহিক পদ্ধতিগুলো, সেগুলো বীমা গ্রহীতার সুরক্ষার জন্য আছে, কিন্তু বীমা গ্রহীতা সেগুলো মানছেন কিনা সেটা একটা ব্যাপার, বীমা গ্রহীতা সেগুলো জানেন কিনা সেটা আরেকটি ব্যাপার। এই ধারাবাহিক পদক্ষেপগুলো আদৌ কোনো বীমা গ্রহীতা বা বীমা গ্রহীতাগুলো জানে কিনা সেটা। তারপরেও যদি দেখা যায় বীমা কোম্পানি যে নানা মানে তালবাহানা করেই তাদের টাকা দিচ্ছে না, তাইলে দেশের যে আইন আছে, অর্থ মানে মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে আইন আছে, সেই আইনে মানে অতি সত্বর সেই কোম্পানিগুলোকে দায়বদ্ধ করতে হবে এবং এই বীমা দাবির জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং এই জবাবদিহিতার আওতায় আনার জন্য ইডরাতে কিন্তু ক্ষমতাপ্রাপ্ত, ইডরা কিন্তু ক্ষমতাপ্রাপ্ত। তাহলে ইডরা যদি প্রচলিত যে আইন আছে, হ্যাঁ, সেখানেও যথেষ্ট ইয়া আছে।
যথেষ্ট সুযোগ আছে, হ্যাঁ যথেষ্ট সুযোগ আছে, সেই সুযোগ আইনের প্রয়োগটা করতে হবে। আইনের প্রয়োগটা যদি করে তাহলে আমাদের এই যে বর্তমানের যে একটা সম্ভাবনাময় ক্ষেত্র, আমরা বারবার বলে আসছি, বাংলাদেশের অর্থনীতির চাকাকে যদি মানে প্রত্যাশিত মাত্রায় নিতে হয় তাহলে অবশ্যই এই বিমা ক্ষেত্রকে গুরুত্ব দিতে হবে। কারণ বিমা একটি মাত্র ক্ষেত্র যেটি দেশের মানে মূলধন অর্থাৎ ক্যাপিটাল ফরমেশনের ক্ষেত্রে কাজ করে। তাহলে একটি দেশের ক্যাপিটাল ফরমেশন যদি না হয় এবং মানুষের সঞ্চয় প্রবণতা বাড়ায়, তাহলে মানুষের সঞ্চয় প্রবণতা বাড়ায়, সেই ক্ষেত্রে দেশের মানে মূলধন বৃদ্ধি করে এবং সেই মূলধন অন্য বিজনেস সেক্টরে বা অন্য সেক্টরে মানে ইনভেস্টমেন্ট হয়। তাহলে সেই রিইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের কাজ করতে হয়। আরেকটি জিনিস দেখেন, আজকে আমি প্রথমেই পরিসংখ্যান দিয়েছিলাম যে নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মানে দাবি পরিশোধের মাত্রা কম। সেই ক্ষেত্রে দেখেন তারা ইচ্ছা করলে বিমা কোম্পানিগুলো পুনঃ বিমার সুযোগ নিতে পারত। তারা যদি বড় কোনো বিমা গ্রহণ করে যেই অর্থ দেওয়ার সামর্থ্য তাদের নেই, তারা কিন্তু পুনঃবিমা গ্রহণ করে সেই দাবি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারত। কিন্তু সেই পুনঃবিমার সুযোগ কিন্তু দেশে এবং বিদেশে আছে, কোনোটাই গ্রহণ করছে না, বা করলেও সেইভাবে দাবি পরিশোধ করছে না, অথবা গ্রহণ করছে না যে সেই ব্যাপারগুলোই কিন্তু দেখভাল করার যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু সেইভাবে দেখছে না। অথবা এই যে আমি তো বারবারে দেখেছি এবং বলি যে আপনার চ্যানেলের মাধ্যমে আজকে দীর্ঘদিন, আমার মনে হয় অন্য কোনো চ্যানেলে এইভাবে হচ্ছে না, যে দীর্ঘদিন আপনি এই বিমা সেক্টর নিয়ে কাজ করছেন এবং আপনার এখানে যে সমস্ত আলোচকরা আসছেন তারা এই সেক্টরের উন্নতির জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। সেই পরামর্শগুলোকে সামারাইজ করেও যদি মানে আমাদের কর্তৃপক্ষ যথাযথ মানে ভূমিকা গ্রহণ করেন তাহলে কিন্তু আমাদের এই সেক্টরটা এগিয়ে যাবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে জনাব গিয়াসউদ্দিন। বিমা দাবি পরিশোধ বাড়াতে খোদ বিমা কোম্পানিগুলোর কি ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে শুনবো আপনার কাছে, তবে তার আগে আরেকটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, সময় হলো আরেকটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উন্নয়নের বিমা অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বিমা দাবি পরিশোধের নিম্ন হার নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব গিয়াসউদ্দিন, বিমা দাবি পরিশোধ বাড়াতে খোদ বিমা কোম্পানিগুলোর কি ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে? এই প্রশ্নটি বিরতির আগে আপনার কাছে আমার ছিল। এর পাশাপাশি আপনি গ্রাহকদের করণীয় নিয়েও যদি পরামর্শ দেন। কোম্পানির পক্ষ থেকে আসলে যেটা করণীয় বা কোম্পানির করার যেটা আছে বিমা দাবি পরিশোধের ক্ষেত্রে, যে সমস্ত কোম্পানিগুলোর টাকা আছে, যারা এফডিআর ফর্মে রেখেছে টাকা বিমা দাবি পরিশোধ করছেন না, তাদের পক্ষে পসিবল এফডিআরগুলোকে ব্যাংকে দাবিগুলো পরিশোধ করা। এটা যাদের এফডিআর আছে তাদের পক্ষে এটা পসিবল, কিন্তু যাদের নাই আসলে তাদের করার কিছু নেই। তাদের দাবি পরিশোধের ক্ষেত্রে কোম্পানির করার কিছু নেই, তাদের দাবি পরিশোধ করার ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে, এটার কোনো বিকল্প নেই। আর এই যে সৃষ্ট সমস্যাটা, এই সমস্যা যাতে সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু কাজ করতে হবে শুরুর থেকে। যেমন আমি খুব অবাক হই আপনার ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন কোম্পানিগুলো প্রবলেমে পড়ছে বা সেটা মেনে নেওয়া যায়, কিন্তু আমি দেখলাম যে 15টি কোম্পানিকে যে স্পেশাল অডিট দেওয়া হয়েছে সেখানে কিন্তু ফোর্থ জেনারেশন কোম্পানি আছে, আমাদের জেনারেশনের কোম্পানিও রয়ে গেছে। তো ফোর্থ জেনারেশন কোম্পানিগুলো যে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এটা কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখলে বোঝা যায়। আমাদের তপন ভাই একটু বলেছিলেন যে অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশনের ব্যাপারে। একটা কোম্পানি 12 বছর ধরে 11 বছর ধরে ব্যবসা করে আসছে, আপনার প্রতি বছরে যদি 5 কোটি টাকা করেও যদি তার পলিসি লাইবিলিটি হয় তাহলে 50-55 কোটি টাকা একটা নর্মালি একটা কোম্পানির পলিসি লাইবিলিটি আছে। যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যখন দেখা যায় ওই কোম্পানির লাইফ ফান্ড 80 লাখ, 90 লাখ বা 1 কোটি, তখন ওই স্টেটমেন্ট দেখেই বোঝা যায় যে এই কোম্পানি আপনার দেওয়ালিয়া হতে, এই কোম্পানি ব্যাংক্রাফট হতে, এই কোম্পানির সমস্যায় পড়তে আর বেশি সময় নাই। তখনই কিন্তু আমাদেরকে বা রেগুলেটরকে স্টেপ নিতে হবে এই কোম্পানিগুলোর ব্যাপারে। সেক্ষেত্রে আপনার লাইফ ফান্ড এবং আপনার লাইবিলিটি, আপনারা জানেন যে ইন্স্যুরেন্স কোম্পানি লাইফ ফান্ড মানে কিন্তু প্রফিট না, ইন্স্যুরেন্স কোম্পানির লাইফ ফান্ড মানে কিন্তু সারপ্লাস না। একটা ইন্স্যুরেন্স কোম্পানি যতগুলো প্রিমিয়াম ইনকাম করে সেই ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দেওয়ার পরে যেই টাকাটি থাকে সেটা লাইফ ফান্ড হয়। আর টোটাল পলিসি লাইবিলিটির থেকে লাইফ ফান্ড মাইনাস করার পরে
যদি সারপ্লাস থাকে সারপ্লাস, ডেফিসিট থাকলে ডেফিসিট। তাহলে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পলিসি লাইবিলিটিটা যথাযথভাবে নিরূপণ করা। তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলেই বোঝা যায় যে এই কোম্পানিটা কোন অবস্থায় আছে, এই কোম্পানিটা ক্লেম পরিশোধ করতে পারবে কিনা। তখনই কিন্তু গভর্নমেন্টকে, সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি। সেক্ষেত্রে এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের এই সেক্টরে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, যাতে মানুষ বুঝে শুনে বিমা করে এবং ল্যাপসের হার কমায়, আপনার ফান্ড যাতে জেনারেট হয়, লাইফ ফান্ড যাতে জেনারেট হয়, এবং কোম্পানিগুলো যাতে রুগ্ন না হয়। রুগ্ন না হওয়ার জন্য আপনার প্রতি 3 মাস অন্তর অন্তর, 6 মাস অন্তর অন্তর, বছর অন্তর অন্তর তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো অ্যানালাইসিস করতে হবে এবং প্রত্যেক কোম্পানিতে অ্যাকচুয়ারি থাকা দরকার। এখানে আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ারি সংকটটা চরম। আমি মনে করি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রুগ্ন হওয়ার পিছনে অনেকগুলো কারণের মধ্যে বড় একটি যেটি কারণ সেটা হচ্ছে অ্যাকচুয়ারি সংকট। কারণ প্রতিটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি অ্যাকচুয়ারি ডিপার্টমেন্ট থাকে এবং প্রতি বছর প্রতি 3 মাস অন্তর, 6 মাস অন্তর অন্তর যদি অ্যাকচুয়ারি অ্যানালাইসিস করে একটা রিপোর্ট জেনারেট করে তার কোম্পানিটি কোন অবস্থায় আছে, এই রিপোর্টগুলি সংশ্লিষ্ট রেগুলেটরের কাছে যদি দেওয়া যায় এবং এই রিপোর্টগুলো যদি ডিসক্লোজার দেওয়া যায় কনসার্ন অথরিটির কাছে, তো একটা সমস্যার সৃষ্টি হওয়ার সময়ে যদি এটার একটা সমাধান বের করা যায়, তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে কোম্পানিগুলো রুগ্ন হতে পারবে না। রুগ্ন হওয়ার আগেই আপনার এটা একটা সমাধান বের করা দরকার। সেক্ষেত্রে আমাদের যথেষ্ট শর্টফল আছে, আমাদের অ্যাকচুয়ারি বানাতে হবে এবং অ্যাকচুয়ারি ডিপার্টমেন্টকে স্ট্রংলি কোম্পানিগুলোকে মনিটরিং করতে হবে। পাশাপাশি আমাদের যে ব্যাড প্র্যাকটিসগুলো ইন্ডাস্ট্রিতে আছে সেগুলো পরিহার করতে হবে, অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং যেই অ্যাভিনিউগুলো আমাদের আছে, আমাদের সেগুলোকে প্রপার ইউজ করতে হবে। আমাদের কিন্তু বিমা সেক্টরে কাজ করার যথেষ্ট অ্যাভিনিউ আছে। আমরা যদি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করি, শুধু এই একটা প্রজেক্ট দিয়ে, এই একটা স্কিম দিয়ে কিন্তু শত শত কোটি টাকা আপনার রেভিনিউ জেনারেট করা পসিবল। এই একটা দিয়ে পেনিট্রেশনে একটা ইম্প্যাক্ট করা পসিবল। আপনার মাইক্রো ইন্স্যুরেন্সে কাজ করার সুযোগ আছে, গ্রুপ ইন্স্যুরেন্সে কাজ করার সুযোগ আছে। গ্রুপ ইন্স্যুরেন্সে আপনার ইন্টারন্যাশনাল লেবার লয়ে যেখানে বলা আছে যে কোনো প্রতিষ্ঠানে 100 জনের উপরে কর্মচারী থাকলে সেখানে কম্পালসারি গ্রুপ ইন্স্যুরেন্স করতে হবে, কিন্তু আমাদের দেশে সেটার কোনো প্রয়োগ নাই। এইগুলো একটু গভর্নমেন্ট দেখে যদি প্রয়োগ করে এবং ওভারঅল এই মনিটরিংটা যদি স্ট্রংলি করে, আমার মনে হয় এই ইন্ডাস্ট্রির আমরা সুফল খুব তাড়াতাড়ি পেতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে জনাব মনিরুল আলম। বিমা গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং খাতের প্রতি জন আস্থা ফেরাতে বিমাকারী রেগুলেশন অধ্যাদেশ 2025 করতে যাচ্ছে সরকার। এতে সরকার দুর্বল কোম্পানির সাময়িক মালিকানা নিতে পারবে, চেয়ারম্যান ও পরিচালক পরিবর্তন করতে পারবে, একীভূত বা তৃতীয় পক্ষের কাছে শেয়ার বিক্রি করতে পারবে। এই পদক্ষেপ বিমা দাবি পরিশোধের হার বাড়াতে কিংবা জবাবদিহিতা বাড়াতে কি ধরনের ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ আশিক ভাই। আসলে সরকার ডেফিনেটলি বিভিন্নভাবে উদ্যোগ নেবেন যাতে এই সেক্টরের মানে আস্থার জায়গাটা ফিরে আসে এবং মানুষজন তার প্রয়োজনীয় এই বীমা সেবাটা এই সেক্টরতে নিতে পারে। তো আমাদের আসলে জানেন যে গত বছরই আমাদের 2023 সালে আসলে কর্পোরেট গভর্নেন্সের উপরে একটা গাইডলাইন কিন্তু ইতিমধ্যে এসছে, যেখানে বোর্ড অফ ডিরেক্টরস, আমাদের ম্যানেজমেন্ট, ক্লেম কমিটি, অনেকগুলো বিষয়ে তারা কর্পোরেট কোড অফ কন্ডাক্ট, হুইসেল ব্লোয়িং পলিসি, অনেকগুলা বিষয়ে কিন্তু ওনারা ডিরেকশন দিয়েছেন এবং ইতিমধ্যে অনেকগুলো কোম্পানি এটা নিয়ে কাজ করেছেন এবং আমরা রিপোর্টও করছি রেগুলারলি। এটা আমাদের পার্ট অফ অ্যানুয়াল রিপোর্টকে আপডেট করতে হচ্ছে। তো পলিসি আমাদের গ্র্যাজুয়ালি আপডেট হচ্ছে এবং আমাদের জানেন যে আমাদের ফান্ড ম্যানেজমেন্টের জন্য ঠিক নীতিমালা আছে, কোথায় ফান্ড রাখবো, এবং সেটা কোয়ার্টারলি আমাকে কিন্তু আমার ফান্ডের যে কোথায় ইনভেস্ট করেছি তার যথাযথ একটা অনলাইন সাবমিশন আমরা কিন্তু প্রতি কোয়ার্টারে দিতে হচ্ছে। এখন আমরা অনলাইনেও দিচ্ছি, আমরা অফলাইনেও দিচ্ছি। সো সবকিছু কিন্তু আমাদের রেগুলেটরের কাছে আছে এবং ওটাকে প্রপার মনিটরিং করা এবং ওখান থেকে যে পালসটা বুঝতে পারা যে আমার কোনো একটা কোম্পানি, যেটা গ্যাস ভাই বলছিলেন যে আমাদের এখন ডাক্তারের ওই সক্ষমতা আছে কিনা যে রোগীর দেখে ওরা তার আগে থেকে বুঝতে পারা যে তার একটা অসুস্থতার দিকে যাচ্ছে, সেই প্রিভেন্টিভ একটা মেজার্স নেওয়া। আমরা সবসময় কিউরেটিভ মেজার্স নিতে যেয়ে দেখি যে এত ক্ষতি হয়ে যায় যে আর তাকে পুনর্গঠন করা অথবা তার পূর্বের অবস্থায় ফেরত নেওয়ার কষ্ট হয়ে যায়। তো অ্যাকচুয়ালি কথা যেটা বলছিলেন, আমাদের কিছু আমাদের মানে কিছু বাধা আছে যে হ্যাঁ, আমাদের নিজের দেশে
অনেক অ্যাকচুয়ারি আছেন, মানে নতুন ইয়াং অ্যাকচুয়ারি তৈরি হয়েছে, তারা দে আর নট ইন্টারেস্টেড টু কাম ব্যাক টু বাংলাদেশ, বিকজ এই রেপুটেশনাল রিস্ক যখন শোনে তারা এই দেশে আসতে চায় না। এবং তারপরেও যেটা আছে, কিছু ইন্টারন্যাশনাল অ্যাকচুয়ারিয়াল ফার্ম আছেন, তাদেরকে যদি সরকার যদি চিন্তা ভাবনা করে বিভিন্ন নীতিমালার মধ্যে যদি সহজ করে দেন, যে মানে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি ফরেন অ্যাকচুয়ারির কাছ থেকেও, একটা ফার্মের কাছ থেকেও সার্ভিসটা নিতে পারবেন, এবং সেটা সহজলভ্য করা। কারণ আমি যদি ব্যক্তিগতভাবে কোনো অ্যাকচুয়ারিকে এনগেজ করি উইথ দ্য অ্যাপ্রুভাল অফ প্রপার চ্যানেল নিয়ে, অনেক টাকার বিষয় আছে। কিন্তু যদি একটা ভালো অ্যাকচুয়াল ফার্ম এখানে বাংলাদেশে প্র্যাকটিস করে, 3-4টা ফার্ম সিএ ফার্মের মতো, এবং তাদের কাছে যদি আমরা অ্যাকচুয়াল সার্ভিস নিই, প্রফেশনাল সার্ভিস নিই, তাহলে ওনারা কিন্তু একটা আমাদের শুধুমাত্র ইন্স্যুরেন্স কোম্পানি না, আমাদের রেগুলেটরও একটা ভালো ইসে থাকবেন যে না, একটা অনেক এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ারিয়াল রিপোর্ট তারা পাচ্ছেন। কারণ আমাদের শুধু অ্যাকচুয়াল ভ্যালুয়েশন রিপোর্ট না, এখানে আসলে একটা এফসিআর বলে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন রিপোর্টিং, এই এফসিআরটা কিন্তু আমাদের দেশে প্র্যাকটিসে নাই। তো এটা হচ্ছে ডায়াগনোসিস অফ দ্য কোম্পানি। সো একটা ভ্যালুয়েশন রিপোর্টের পাশাপাশি এফসিআর করতে লাগে, যেটা হয়তো আমাদের এখানে আইনে আছে, প্র্যাকটিসে নাই। তো এই বিষয়গুলো আসলে আমাদের, যেটা বলছিলাম যে আমাদের বিদ্যমান আইনের ভিতরেই অনেক কিছু সম্ভব, কিন্তু আমাদের রেগুলেটরকেও আরো শক্ত হতে হবে। আমাদের রেগুলেটরি শুধু আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি না, আমরা মনে করি একজন রেগুলেটরি বডিতেও একজন এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ারি থাকা দরকার, যিনি কারণ অনেক রেগুলেটর দেখেছে মানে কয়েকশো মানে অ্যাকচুয়ারি কাজ করেন বিভিন্ন দেশে। আমাদের দেশে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিতেও নাই, রেগুলেটরি বডিতেও নাই। তো সরকার তো পারেন ওনাদের, আমাদের বাংলাদেশে তো অ্যাকচুয়ারির অনেক বড় অভাব, আমাদের দেশে তো অ্যাকচুয়ারি নাই একেবারে। না, আছে আমাদের অনেক। এখন করে যদি দেখি, খোঁজ নিলে দেখবেন প্রায় 10 জন ইয়াং অ্যাকচুয়ারি বাংলাদেশে তৈরি হয়েছে, প্রায় 10 জনের মতো আছে, কিন্তু তারা কেউই বাংলাদেশে প্র্যাকটিস করতে চায় না। 81টা কোম্পানির জন্য 10 জন কি আপনার যথেষ্ট আপনি মনে করেন? তারপরেও এনাফ আমি মনে করি, কারণ এটা হচ্ছে যে ওনারা যদি ওনারা তো পিরিয়ডিক ইনভেস্টিগেশন করেন, যে আমাদের বলে যে আমাদের তো সেই ক্ষেত্রেও অ্যাটলিস্ট নাই মামাতে কানা মামা ভালো, তো সেটাও তো আমাদের নাই। তো যেটা বলছিলাম যে যেরকম অনেকগুলো ফার্ম আছে, নাম বলতে চায় না, বাট ধরেন তারা ইন্টারন্যাশনালি প্র্যাকটিস করে, আমরা যোগাযোগ করি, কিন্তু অনেকগুলো বাধা আছে আইনের। তো সেগুলোকে একটু মানে সরকার যদি একটু দেখেন যে না, ইন্টারন্যাশনাল প্র্যাকটিস যারা অ্যাকচুয়াল ফার্মগুলো এখানে কাজ করতে চায়, তাদেরকেও কাজের পরিবেশটাকে ফিরিয়ে দেওয়া, যে না, বাংলাদেশ মার্কেটেও তারা কম্পিট করে কাজ করতে পারে। তো যাই হোক, আমি আমাদের যে বিষয়গুলো বলছেন, ডিরেক্টরদের রিমুভাল অফ ডিরেক্টরস, এটা আসলে ওই কর্পোরেট গভর্নেন্সেই আছে। তো সেই বিষয়গুলো আবার যদি ফার্দার এক্সামিন করে সরকার যদি আরো ফাইন টিউনিং করেন, আমি মনে করি যে যেটাই করবেন নিশ্চয়ই আমাদের কোম্পানির ভবিষ্যৎ গ্রাহকের স্বার্থ সংরক্ষণ করেই ওনারা চিন্তা ভাবনা করে করবেন। ধন্যবাদ ভাই। আমাদের আলোচনা শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর মোশাররফ, বীমা দাবি যথাসময়ে পরিশোধ করা না হলে এই খাতের প্রতি মানুষের আস্থা বাড়বে না। এক্ষেত্রে সরকার এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের করণীয় সম্পর্কে আপনার পরামর্শ শুনতে চাই। আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করি। বীমা দাবি যথাযথ সময়ে যদি পরিশোধ না করে, তাহলে আমরা আগেও বলেছি যে সরকার অনেকগুলো পদক্ষেপ নিতে পারে। প্রথমত, সরকার আইনের আওতায় এনে তাদেরকে অর্থাৎ আইনের প্রয়োগের মাধ্যমে দাবি পরিশোধে বাধ্য করতে পারে। তারপরে যদি দেখা যায় যে দাবি পরিশোধের জন্য তাদের মানে সেই পরিমাণ অর্থ নেই, সরকার খুঁজে দেখতে পারে যে তারা অর্থ কোন খাতে রেখেছে। তো তারা কি অর্থ অন্য খাতে সরিয়ে নিয়েছে, নাকি ফিক্সড ডিপোজিট করে রেখেছে, নাকি কোনো জমি অথবা অন্য কোথাও জায়গায় মানে তারা অর্থাৎ স্থায়ী কোনো সম্পদে বিনিয়োগ করেছে। যদি অনেক বিমা কোম্পানি আছে এরকম স্থায়ী সম্পদে বিনিয়োগ করে রেখেছে কিন্তু বিমা দাবি পরিশোধ করছেন না, তো তাদেরকে সেই ধরনের কিছু স্থায়ী সম্পত্তি বিক্রি করে বিমা দাবি পরিশোধের জন্য তাদেরকে বাধ্য করা যেতে পারে। তারপরেও যদি দেখা যায় যে তারা বিমা দাবি পরিশোধের জন্য অজ্ঞাত জায়গায় তাদের সম্পদ লুকিয়ে রেখেছে, অথবা সরকার তাদেরকে মানে খুঁজে পাচ্ছে না যে তাদের সম্পদ কোথায় আছে, সেই ক্ষেত্রে সরাসরি মানে মামলা মোকদ্দমার মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে বাধ্য করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মধ্য দিয়ে অন্য কোম্পানিগুলোকে মানে উদাহরণে নিয়ে আসা উচিত। তাহলে ভবিষ্যতে যে সমস্ত কোম্পানিগুলো বিমা দাবি পরিশোধে টালবাহানা করবে অথবা পরিশোধ যথাযথ সময়ে করবে না, তারা এই দৃষ্টান্তমূলক শাস্তির অবস্থা দেখে ভবিষ্যতে তারা আর এই ধরনের কাজ করবে না। আর দ্বিতীয়ত যে জিনিসটি আমরা বারবার বলছি যে গ্রহীতাদের বিভিন্ন ধরনের
ডকুমেন্টেশনের অভাবে বিমা দাবি পরিশোধ হয় না অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে বিমা দাবিগুলোকে পিরিয়ডিক্যালি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং কোম্পানি 3 মাস অন্তর হতে পারে, 6 মাস অন্তর হতে পারে যে প্রত্যেকটি পলিসির কী কী ডকুমেন্ট তাদের মানে ফাইলে আছে আর কী কী ডকুমেন্ট তাদের ফাইলে নেই, সেই ক্ষেত্রে একটি চিঠির মাধ্যমে অথবা কোনো প্রশিক্ষণ ক্যাম্পেইনের মাধ্যমে বিমা গ্রহীতাকে অবহিত করতে পারেন যে বিমা দাবি পরিশোধের জন্য ভবিষ্যতে তোমাদের এই ডকুমেন্টগুলো যথাযথভাবে থাকা বাধ্যতামূলক, আবশ্যক এবং তোমরা এগুলো। আর একটি জিনিস আছে যে বিভিন্ন দুর্ঘটনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মানে পুলিশ রিপোর্ট অথবা ডক্টরস রিপোর্ট প্রয়োজন অথবা ইভ্যালুয়েটর রিপোর্টসের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে অনেক সময় গড়িমসি হয় এবং যথাযথ রিপোর্ট আসে না, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে রিপোর্টটা পাওয়া যায় না অথবা নিরপেক্ষতার অভাবে সঠিক রিপোর্ট আসে না, সেই ক্ষেত্রেও কিন্তু বিমা দাবি বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, তারপরে ডেথ সার্টিফিকেট, ডক্টর সার্টিফিকেট যেগুলো আছে, অনেক সময় ডক্টর সার্টিফিকেট ঠিকমতো সংরক্ষণ করা হয় না। তারপরে দেখা যায় বিমা দাবি যখন পরিশোধ করবে তখন গ্রহীতার কাছে ডক্টর সার্টিফিকেট থাকে না, সেই ক্ষেত্রেও কিন্তু জটিলতা দেখা দিতে পারে। আর একটি হলো যে সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তির ডকুমেন্টেশন, দলিল নেই, যখন করেছিল তখন দলিল ছিল, পরবর্তীতে দলিল যথাযথভাবে সংরক্ষণ করে নাই বলে মানে বিমা গ্রহীতার কাছে মূল দলিল নেই। এখন দলিল উঠাতে গিয়ে তাকে অনেক ধরনের সময় ক্ষেপণ করতে হয় এবং অনেক হেনস্থা শিকার হতে হয়। এই সমস্ত ব্যাপারে আমার মনে হয় একটি প্রশিক্ষণের ব্যবস্থা দরকার, সচেতনতার দরকার, দায়বদ্ধতার মধ্যে রাখা হয়, জবাবদিহিতার মধ্যে রাখতে হবে। আইনের প্রয়োগের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ যথাসময়ে আইন প্রয়োগ করতে হবে এবং আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ যেটা বলেছেন যে প্রতিকারমূলক ব্যবস্থা, অর্থাৎ পূর্বেই তাদেরকে সচেতন করা, যখনই একটি কোম্পানি রুগ্ন হওয়ার সম্ভাবনা আছে, যখনই একটি কোম্পানি খারাপের দিকে যাচ্ছে, তখনই তাকে কিভাবে ভালো করা যায় অথবা এই খারাপ অবস্থা থেকে কিভাবে উত্তরণ করা যায়, তখনই তাকে গাইডলাইন দিতে হবে এবং এইটাকে মানে মানে আমাদের যেটা বলা হয় যে দাবি ব্যবস্থাপনার গাইডলাইন প্রস্তুত করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দেশে এমন অনেক বিমা কোম্পানি আছে যারা 1 থেকে 3 কর্মদিবসের মধ্যে বিমা দাবি পরিশোধ করে। কারো কারো বিমা দাবি পরিশোধের হার 100%, কিন্তু অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত কিছু কোম্পানির কারণে পুরো বিমা খাত আস্থাহীনতার চ্যালেঞ্জে পড়েছে। এর থেকে বেরোতে হলে কোম্পানিগুলো জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ডিভিডেন্ড দিচ্ছে কিন্তু বিমা দাবি কেন পরিশোধ করছে না তা খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে এফডিআর ভেঙে বিমা দাবি পরিশোধের উদ্যোগ নিতে হবে। লাইফ ফান্ডের সঙ্গে কোম্পানিগুলোর গ্রাহক সংখ্যা ও বিমা দাবির ভারসাম্য নিশ্চিত করতে বিশেষ অডিটের ব্যবস্থা করতে হবে। আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এমন পরামর্শগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। জানিয়ে রাখছি, উন্নয়নী বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।